ওয়েল, আমি আপনাদের জন্য আবার নিয়ে আসলাম 6P এর আমাদের এটা 6C এর 6C এর অর্থাৎ অধিবৃত্তের প্রস্থ অঙ্কন এবং বর্ণনা, এটা আমি আপনাদের জন্য নিয়ে আসলাম। প্রথমে আমাদের অধিবৃত্তের সমীকরণটা আমাদের ভালো করে বুঝতে হবে। এটা হলো মেইন বোঝার বিষয়। সেটা হলো প্রথমে খেয়াল করতে হবে যে আমার অধিবৃত্তটা কি। এটা হলো আমার অধিবৃত্ত, এটা হলো আমার অধিবৃত্ত। আমি এটা হলো আমার সেন্টার। কেন্দ্র থেকে এদিকে দুই দিকে দূরে দিলাম কেন, এটা হলো প্রশ্ন। যদি আমার x² - y² - b² = 1 থাকে, তার ক্ষেত্রে সবসময় এমনি করে অধিবৃত্তটা অঙ্কন করা যাবে, এভাবে অঙ্কন করতে হয়। এই জন্য এভাবে লিখতে হবে, যার মধ্যে এই দুইটা কি রেখা, এইটা এবং এটা কি রেখা। এটা হলো তার উপকেন্দ্র দ্বয়, এটা হলো তার শীর্ষবিন্দু দ্বয়, এটা হলো তার লম্বের সমীকরণ, অর্থাৎ উপকেন্দ্রদ্বয় লম্বের সমীকরণ। এটা হলো উপকেন্দ্রদ্বয়ের লম্বের দৈর্ঘ্য, এটা হলো উপকেন্দ্রদ্বয়ের লম্বের দৈর্ঘ্য। আর এই যে দুইটা বক্ররেখা দিলাম, এই বক্ররেখা দুইটা কেন্দ্র থেকে সব সময় যাবে। তাহলে এইটা হলো আমাদের মেইন আলোচ্য বিষয়। এবং এখানে আরেকটু আলোচ্য বিষয় হলো, সেটা হলো আমাদের এই রেখা দুইটাকে কি রেখা বলা হয়। এই দুইটি রেখা দুইটাকে দ্বিকাক্ষের সমীকরণ বলা হয়, যেমন এইটা এবং এইটা। আমি আবার একটু ডিসকাস করছি। এইটা হলো আমার বক্ররেখা, এটা হলো বক্ররেখা। এরকম বক্ররেখা দেওয়ার অর্থ হইছে অধিবৃত্তের সমীকরণ। আর অধিবৃত্তের মধ্যে কি কি থাকে, একটা হলো দ্বিকাক্ষ থাকে, এটাকে বলা হয় দ্বিকাক্ষ। আর এইটা তার উপকেন্দ্র, আর এই দুইটাকে বলা হয় শীর্ষবিন্দু, এইটা তার কেন্দ্র। এবং এইটা হলো তার শীর্ষবিন্দু, আর এইটা হলো তার উপকেন্দ্র। আর এই যে পুরাটা দেওয়া আছে, এইটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এখন তাহলে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্কটা কত? কেন্দ্রের স্থানাঙ্ক এটা 0 0। এবার উপকেন্দ্রের স্থানাঙ্ক, এই উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? ±a, 0। এটা আমাদের দেওয়া আছে। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কোথায়? শীর্ষবিন্দু কোথায় গেল? শীর্ষবিন্দু এসে এইটা হলো শীর্ষবিন্দু এ। এই শীর্ষবিন্দুর স্থানাঙ্ক ± এইটা -a0 আর এইটা a0। এভাবে আমরা উপস্থাপন করতে পারি। তাহলে নিয়ামকের সমীকরণ কোথায় গেল? এই যে আমি যে বললাম, এটা হলো দ্বিকাক্ষ। আর এই নিয়ামকের সমীকরণ কোথায় গেল? আচ্ছা, আমি যে লিখলাম নিয়ামকের সমীকরণ, এই যে এখান থেকে যদি আমি এখানে টানি, এখান থেকে যদি এখানে টানি, যে রেখাটা হবে সেটা হচ্ছে নিয়ামকের সমীকরণ। আচ্ছা, এবার আমরা অর্থাৎ একটা উপবৃত্তের এখান থেকে তার লম্ব দূরত্ব, এইটাকে আমরা নিয়ামকের সমীকরণ বলতে পারি। এবার নিয়ামকের পাদবিন্দুর স্থানাঙ্ক এটা। আচ্ছা, এবার যদি আমরা যাই নিয়ামকের সমীকরণ, x ± এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এই টোটালটা হলো লম্বের দৈর্ঘ্য 2b²/a। লম্বের সমীকরণ ওই যে এক্সকের দিকের যে অংশটা ছিল, শীর্ষবিন্দুর যে অংশটা, ওই অংশটাই আমাদের এটা গুণ হয়ে গেল। এবং বৃহৎ অক্ষ বা মেজর অ্যাক্সিস বলতে আমাদের এই পুরা এক্স অক্ষটাকে বোঝায় মেজর অ্যাক্সিস।
মেজর অ্যাক্সিস এর দৈর্ঘ্য টুয়াইস এ এবং ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য 2b এবং আরক্ষের সমীকরণ অর্থাৎ মেজরাক্ষের সমীকরণ y ইকুয়াল টু 0 এবং ক্ষুদ্রাক্ষের মাইনর অ্যাক্সিস ইকুয়েশন ইকুয়াল x ইকুয়াল 0 এবং উপকেন্দ্রিক লম্বের দূরত্ব এটা আমরা আগে করেছি অসীম তাত্ত্বিকার সমীকরণ অর্থাৎ এই দুইটা রেখা এই যে দুইটা রেখা আছে কোথায় গিয়ে দাঁড়াবে এটার সাথে কখনো এরা মিলবে না এই একটা রেখা এই একটা রেখা এই একটা রেখা এই দুইটা রেখা কোথায় গিয়ে দাঁড়াবে তা আমরা কোথাও কেউ বলতে পারি না তার সমীকরণ হচ্ছে এটা এভাবে আমাদের অধিবৃত্তের চিত্রাঙ্কন এবং সেই সাথে তার সূত্রগুলো আলোচনা করতে হয় এবং এভাবেই এই সূত্রগুলোকে বুঝে নিতে হয় যে আমাদের প্রথমে কাজ কি প্রথমে -100% মাইনাস যদি থাকে তার ক্ষেত্রে আমাদের অধিবৃত্তটা সবসময় দুই দিকে হবে সবসময় দুই দিকে অবস্থান নেবে এমনি করে নেবে এখন আমাদের এ যদি এইটা যদি আমার এ হয় এটা যদি বি হয় তাহলে এটা একটু বড় এটা একটু ছোট এই জন্য এটা টেন বি এটা হতে পারে এই জন্য এটা মাইনাস আমরা সবসময় কাউন্ট করি যদিও সে অলওয়েজ মাইনাস থাকবে কিন্তু তারপর অনেক সময় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার যদি থাকে তাও আমরা সেটাকে অধিবৃত্ত বলতে পারি এভাবেই আমাদের অধিবৃত্তগুলা চিহ্নিত করে নিতে হয় এবং এভাবেই অধিবৃত্তগুলা বুঝে নিতে হয় আচ্ছা ওকে যতটুকু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম ততটুকু ক্লিয়ার অফকোর্স ক্লিয়ার ওকে স্যার এবার একটা অঙ্ক আমরা করে দিচ্ছি সেটা হলো একটা অঙ্ক করে দিচ্ছি আমাদের এই সূত্রগুলো ভালো করে মনে রাখতে হবে এবং এই সূত্রগুলো ছাড়া কোনো অঙ্ক করা যাবে না এটাই আমাদের ডিপলি থিঙ্ক করার কথা এবং এটাই বুঝতে হবে যে অধিবৃত্তের খেলাটা কি অধিবৃত্তের মূল বিষয়টা কি এটা আপনাকে মূলত ধরে নিতে হবে আমরা অধিবৃত্তের যে সূত্রগুলো সেই সূত্রগুলো আরেকটু আলোচনা করছি সেটা হলো যদি আপনার কাছে ট্যানজেন্ট লাইন চাই যেমন এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 এর স্পর্শকের সমীকরণ চাই অর্থাৎ ট্যানজেন্ট ইকুয়েশন চাই তার ক্ষেত্রে x1 ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস y1 ডিভাইডেড বাই b স্কোয়ার ইকুয়াল টু 1 বলতে পারি আবার যদি এর ক্ষেত্রে আমার অবিলম্বের সমীকরণ চাই অর্থাৎ নরমাল ইকুয়েশন চাই তখন তার ক্ষেত্রে সূত্রটা কি a স্কোয়ার x ডিভাইডেড বাই x1 প্লাস b স্কোয়ার y ডিভাইডেড বাই y1 ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার এটা হলো নরমাল ইকুয়েশন অর্থাৎ অবিলম্বের সমীকরণ যদি আমার কাছে y ইকুয়াল টু mx প্লাস c এই ইকুয়েশন দেওয়া থাকে এবং এই ইকুয়েশন দেওয়া থাকে তার জন্য আমরা বলতে পারি কি স্পর্শক হওয়ার শর্ত অর্থাৎ conditions of tangent condition of tangent then আমরা কি বলবো c equal to plus minus a square m square plus b square root এটা আমরা বলবো এবার যদি আমার কাছে এই অধিবৃত্ত থাকে সেই সাথে x cos alpha plus y sin alpha equal to p দেওয়া থাকে তার জন্য আমি বলতে পারি যে ট্যানজেন্ট হওয়ার শর্ত মানে condition of tangent যদি বলা থাকে তার ক্ষেত্রে আমরা বলতে পারি কি p equal to plus minus root over a square cos square alpha minus b square এটা minus b সরি এটা আমরা বলতে পারি তাহলে এভাবে আমরা যদি এই অধিবৃত্তটাকে যদি বৃত্ত দেই অর্থাৎ সার্কেল ইকুয়েশন দেই তার ক্ষেত্রে কি ধারণ করবে তার ক্ষেত্রে ধারণ করবে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে আমি কি বলতে চাইলাম যদি অধিবৃত্তের উপরে বা ভিতরে
হবে যদি এটা সমান লেস দ্যান অর ইকুয়াল 0 হয়। তার মানে আমার x1 স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y1 স্কয়ার বাই b স্কয়ার লেস দ্যান অর ইকুয়াল 0 হয়। -1 লেস দ্যান অর ইকুয়াল 0 হয়, তাহলে কখনো ভিতরে মানে x অক্ষ ভিতরে বাইরে বিভিন্ন জায়গায় সে অবস্থান করবে। এটা আমাকে ভিতরে বা বাইরে উপরে ভিতরে অবস্থিত হবে যদি এত লেস দ্যান 0 হয়। মানে ভিতরে বাইরে উপরে উপরে হতে পারে, অথবা ভিতরে বাইরে অথবা উপরে যে কোনো জায়গায় অধিবৃত্ত অবস্থান থাকতে পারে। তাহলে আমরা কি কি আলোচনাগুলো করলাম সেটা হলো, প্রথমেই মনে রাখতে হবে এটা আমার অধিবৃত্তের সমীকরণ। এইটা যদি ট্যানজেন্ট ইকুয়েশন চায় তার ক্ষেত্রে এটা, এই অধিবৃত্তের ক্ষেত্রে যদি নরমাল ইকুয়েশন চায় তার ক্ষেত্রে এইটা, এই অধিবৃত্তের ক্ষেত্রে যদি কোনো সরলরেখা দেওয়া থাকে এবং তারা যদি ট্যানজেন্ট কন্ডিশন বলে তখন আমাদের এইটা। যদি এই অধিবৃত্ত দেওয়া থাকে এবং এরকম একটা রেখা দেওয়া থাকে তার ক্ষেত্রে কন্ডিশন অফ ট্যানজেন্ট যদি চায় তার ক্ষেত্রে পি ইকুয়াল টু। এবার যদি আমাকে বলা থাকে এই অধিবৃত্তের ক্ষেত্রে সার্কেল ইকুয়েশনটা কি হবে, এটা হবে সার্কেল ইকুয়েশন। এই এতটুকুই আমাদের 6 চ্যাপ্টার অর্থাৎ অধিবৃত্তের যে ফরম্যাটগুলো, অধিবৃত্তের যে আলোচনাগুলো, অধিবৃত্তের যে সূত্রগুলো অর্থাৎ আলোচনাগুলো এবং সূত্রগুলো এবং সূত্রাবলী সেই সাথে তার বিশিষ্ট যে বর্ণনাগুলো, এই বর্ণনাগুলো এভাবে মনে রাখতে হবে এবং এভাবে ডিপলি থিঙ্ক করে এবং ডিপলি থটস করে এই সূত্রগুলোই আপনাদের পরবর্তী চ্যাপ্টারের জন্য, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে, প্রত্যেকটা ফরম্যাটের জন্য। এবং আমি অঙ্ক কী করে বুঝবো, যে এই চ্যাপ্টারের অঙ্ক দেখে কি করে বুঝবো যে আমাকে অধিবৃত্ত করতে বলছে না পরাবৃত্ত করতে বলছে না উপবৃত্ত করতে বলছে, এই যে বলাগুলো এবং এই যে অঙ্কগুলো শেখার যে রাস্তাগুলো, এই রাস্তাগুলো আপনাকে সূত্র ধরে ধরে আগাতে হবে এবং এক একটা ফরম্যাট ধরে ধরে আগাতে হবে, যাতে করে আমি এই সূত্রগুলো এবং ফর্মুলাগুলো দিয়ে প্রত্যেকটা মেথডকে সুন্দর করে উপস্থাপন করতে পারি ইন এক্সামিনি হল উইথ দেয়ার ফ্রেন্ডস and near friend and equal friend and close friend. All friends are discuss this theorem and discuss this formula. Its formula are so important with admission, Dhaka University and many kinds of university, with BUET, medical and many kinds of universities. I think that you have to deeply thinking. It is also format and formula are so important and easiest way. So thanks a lot. You have to share and subscribe me in this video. Okay, all things and lot of thanks. Okay.